আচ্ছা, আজকে তোদেরকে যেটা দেবো, যে ভিডিওটা বানানো হয়েছে সেটা হচ্ছে লাইজোজোম আর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি। সেটা ফার্স্ট ডিসকভার করেছিল ক্রিশ্চিয়ান ডিউভ বলে একজন, 1955 ডিসকভার করেছিল। ও ইনসুলিনের ওপর কাজ করছিল এবং গ্লুকোজ 6 ফসফেটেজ বলে একটা এনজাইম আছে যেটা লিভার সেলে পাওয়া যায়। সেই লিভার সেলের থেকে এই এনজাইমটাকে বার করবার চেষ্টা করছিল। তো অ্যাক্সিডেন্টালি ফ্র্যাকশনেশন করবার সময় ও দেখলো কিছু স্যাক লাইক জিনিসপত্র পাচ্ছে, কোনো স্যাক লাইক স্ট্রাকচার্স পাচ্ছে, উইচ ইজ ফিল্ড উইথ অ্যাসিড ফসফেটেজ। তো সেই অ্যাসিড ও সেগুলোরই নাম দিল লাইজোজোম। তাহলে তাহলে 1955 ফার্স্ট লাইসোজোম ডিসকভার করে। আচ্ছা, লাইসোজোম মানে কি? লাইসোজোম মানে এটাকে ব্রেক করলে দুটো কথা হবে। একটা হচ্ছে লাইন মানে ডিজলভ করা বা রিলিজ করা বা লুজেন করা বা লাইসিস করা, আর সোমা মানে আমরা জানি বডি। তাহলে লাইসোজোম মানে লাইসিস করে যে বডি বা যে অর্গ্যানেল, সেটাকে আমি লাইসোজোম বলছি। এই স্ট্রাকচার্সগুলো ডাইজেস্টিভ সিস্টেম অফ দ্য সেলও বলা হয়, বা এটাকে ডিউভ নাম দিয়েছিল স্পিসাইড ব্যাগ, যেটা আমরাও খুব ভালো করে ছোটোবেলা থেকে পড়ে আসছি, যেটার নাম হচ্ছে স্পিসাইড ব্যাগস। কারণ এর মধ্যে এত এনজাইমস থাকে, সেই এনজাইমসের ক্যাপাবিলিটি থাকে যে সে নিজেই সেলের সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে খেয়ে ফেলতে পারে বা ডাইজেস্ট করে ফেলতে পারে। প্রেজেন্টলি অ্যানিমাল সেলসে পাওয়া যায়, ইস্ট সেলসে এবং প্লান্ট সেলসে এটার একটা ছোট ভার্সন। লাইজোজোম ঠিক লাইজোজোম না, বাট লাইটিক ভ্যাকিউলস বলে এটা ছোট ভার্সন পাওয়া যায়। আর সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাইজোজোমের শেপ আর সাইজ কিন্তু মারাত্মক ভ্যারি করে। তার কারণ সেটা ডিপেন্ড করে যে লাইজোজোমের ভেতরে কী আছে, কতটা ডাইজেস্ট করেছে, তার ওপর কিন্তু ওটা শেপ এবং সাইজ যথেষ্ট রকম ভ্যারি করবে। আচ্ছা, লাইজোজোম যেটা ব্যাপার সেটা হচ্ছে লাইজোজোম তৈরি হয় কী করে। এই ছবিটা যদি তোরা বড় করে দেখিস, লাইজোজোম তৈরি হয় গলজি বডির থেকে। প্রথমে এইটা হচ্ছে গলজি বডি। এই গলজি বডির থেকে দেখ একটা ছোট্ট ভেসিকেল পিঞ্চ অফ হয়েছে। সেই ভেসিকেলের মধ্যে কি আছে না, শুধু হাইড্রোলাইটিক এনজাইমস আছে। আমরা পড়েছিলাম গলজি পড়বার সময় যে গলজি কমপ্লেক্স বা গলজি অ্যাপারেটাসের মধ্যে কিন্তু সর্টিংয়ের একটা ক্যাপাবিলিটি আছে। মানে ও কিন্তু সর্ট করে দিতে পারে যে কোন প্রোটিন লাইজোজোমে যাবে, কোন প্রোটিন সিক্রিটেড হবে, কোন প্রোটিন সেলের ভেতরেই থেকে যাবে। এই সব সর্টিংগুলো কিন্তু গলজি করে ফেলতে পারে। সর্টিং করে কি করে না, ও প্রত্যেকটা প্রোটিনের ওপরে একটা ট্যাগ দিয়ে দেয়। যেরকম ধর আমরা ট্যাগ করি বা ডিফারেন্ট নেম প্লেট, ধর আমরা মশলা রেখেছি, সেই মশলায় যদি একটা নাম রেখে দিই, এই গ্রিন কালারের মশলা মানে এটা জিরে আছে, রেড কালারের মশলা মানে হচ্ছে রেড কালার মানে ওটা ধরে নিচ্ছি লাল লঙ্কা আছে, ইয়েলো কালার মানে ধরে নিচ্ছি এটা হলুদ আছে। এই যে ট্যাগিংটা করা বা কালার দিয়ে ট্যাগিং যেরকম আমরা এটাকে করছি, সেরকমই এখানে ট্যাগ করা হয় অর্গানিক মলিকিউলস অ্যাড করে। যেরকম ম্যানোস 6 ফসফেট বলে একটা ট্যাগ আছে, সেটা যেই এনজাইমের ওপর পড়বে তার মানেই হচ্ছে সেটা লাইজোজোমে যাবে। সো অফ দিস মেনি এনজাইমস দ্যাট উইল বি সিক্রিটেড বাই দ্য গলজি অ্যাপারেটাস, only those enzymes that has a mannose 6-phosphate tag will go to the synthesis of lysosome. তাহলে এই যে ভেসিকেলটা পিঞ্চ অফ হচ্ছে আমার এখানে, তার মানে তার মধ্যে যেসব এনজাইমসগুলো আছে তার সবগুলোর মধ্যেই কিন্তু ম্যানোস 6-ফসফেটের একটা ট্যাগ আছে। তাহলে এইটা হচ্ছে এই যে লাইজোজোমটা তৈরি হচ্ছে সেটাকে আমি বলছি প্রাইমারি লাইজোজোম। দেখ এখানে লেখাও আছে যে এটা প্রাইমারি লাইজোজোম। কেন? কারণ এই লাইজোজোমের সাথে কিন্তু এখনও অন্য কোনো কিছু ফিউজ করেনি, বা অন্য সেটা বাইরের কোনো জিনিসই হোক বা সেলের ভেতরকার কোনো অপ্রয়োজনীয় জিনিসই হোক, কোনো কিছু ফিউজ যখন করেনি, যখন জাস্ট তৈরি হয়েছে লাইজোজোমটা কাঁচা অবস্থায়, সেই ভেসিকেলটা পিঞ্চ অফ হয়েছে গলজি বডির থেকে, তখন ওটাকে আমি বলছি প্রাইমারি লাইজোজোম। এবার ধর এখানে একটা কোনোভাবে ভেসিকেল আলাদা আছে, সেই ভেসিকেলটা ধরে নিচ্ছে এক্সোসাইটোসিস হয়ে বাইরে ঢুকেছে, এর ভেতরে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আছে, সেটা একটা এন্ডোজোমের মাধ্যমে বা একটা ফ্যাগোজোমের মাধ্যমে কিন্তু এই সেলের ভেতর ঢুকেছে। এটা কি করে, এই ফ্যাগোজোমটা বা এই যেটা ভেতরে ঢুকেছে সেটার সাথে লাইজোজোমটা ফিউজ করে দেয়। এই ফ্যাগোজোম ফিউজ করে আলটিমেটলি যে বডিটা তৈরি হয় সেটা হচ্ছে সেকেন্ডারি লাইজোজোম। এখানেই কিন্তু লাইসিসটা বা ডাইজেশনটা হয়। তাহলে এইভাবেই আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি লাইজোজোম তৈরি হয়। আচ্ছা, স্ট্রাকচার এমনি শেপ ওয়াইজ স্পেরিক্যাল হয়, কিন্তু আবার আমি বলছি যে এটা স্ট্রাকচার এবং সাইজ খুবই ভ্যারি করে ডিপেন্ডিং আপন
কী জিনিস আছে ভেতরে। এটা সিঙ্গেল মেমব্রেন হয়, ইউনিট মেমব্রেন, মনে রাখবি। গলজি এবং লাইসোজোম এগুলো সবই ইউনিট মেমব্রেন হয়, একটা সিঙ্গেল মেমব্রেন থাকে। এবং অবভিয়াসলি এর যে হাইড্রোলাইটিক এনজাইমসগুলো থাকে ওর ভেতরে, লাইসোজোমের ভেতরে, সেগুলো তৈরি হয় রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এগুলো মডিফাই হয় এবং আলটিমেটলি গলজি কমপ্লেক্সে ঠিকঠাক চ্যানেলিং হয়, সর্টিং হয়ে সেটা লাইসোজোম এনজাইমস হয়ে বেরিয়ে আসে। এটা একটা ইন্টারনাল অর্গানাইজেশন দেখাচ্ছে, সেটা কিন্তু অনেকটাই করে। কোনো লাইসোজোমের ভেতরটা খুব ডেন্স হয়, বিভিন্ন আনডাইজেস্টেড পার্টিকেলস ভর্তি থাকে, খুব ডেন্স হয়। আর কিছু হয় যে খুব ডেন্স হয় না, হয়তো বড় বড় ভ্যাকিউলস রইলো, খালি ভ্যাকিউলস রইলো, কিন্তু সেরকম ডেন্স হলো না। তো সেটাও কিন্তু ভ্যারি করে। প্রাইমারি লাইসোজোম আর সেকেন্ডারি লাইসোজোম দু রকমের লাইসোজোম হয়, আমি একটু আগেই বললাম। এখানে ইলেকট্রন মাইক্রোগ্রাফ দেওয়া আছে। প্রাইমারি লাইসোজোম মানে এটা এখনও কিছুর সাথে কিন্তু ফিউজ করেনি, একদম টোটালি গলজি বডির থেকে সবে পিঞ্চ অফ করেছে। এটা কি করে বুঝবো, মাইক্রোস্কোপে কীভাবে দেখা যাবে যে ভেতরটা ক্লিয়ার দেখা যাবে, কোনো মেমব্রেনের স্ট্রাকচার বা কিছু ডাইজেস্ট করে মেমব্রেন পড়ে আছে এরকম কোনো স্ট্রাকচার কিন্তু এর মধ্যে পাওয়া যাবে না। অন দ্য কন্ট্রি আমরা যদি সেকেন্ডারি লাইসোজোমটা দেখি, তাহলে সেকেন্ডারি লাইসোজোমে এখানে বিভিন্ন এরকম ডেন্স স্ট্রাকচার্স দেখা যাবে। তার মানে ও কিন্তু অলরেডি কিছু ডাইজেস্ট করে এবং আনডাইজেস্টেড পার্টিকেলসগুলো পড়ে আছে, আনডাইজেস্টেড পার্টিকেলস বা আনডাইজেস্টেড মেমব্রেনসগুলো পড়ে আছে। তো সেটাই হচ্ছে আমার সেকেন্ডারি লাইসোজোম। আচ্ছা, লাইসোজোমাল এনজাইমসে চলে আসছি, যেটা সবথেকে ইম্পর্টেন্ট। 50 ধরনের হাইড্রোলাইটিক এনজাইমস আছে। হাইড্রোলাইটিক কেন? হাইড্রোলাইটিক, এবং এগুলোকে বলা হয় অ্যাসিড হাইড্রোলাইসিস বলা হয়। হাইড্রোলাইটিক কেন বলা হচ্ছে? কারণ হাইড্রোলিসিস করে। এই যে এনজাইমসগুলো আছে এগুলো সব বিভিন্ন অন্য এনজাইম, হাইড্রোলাইটিক বলতে কি লাইসিস করে, হাইড্রোলিসিস করে ভেঙে দেয় বিভিন্ন কার্বোহাইড্রেট বল, লিপিড বল, নিউক্লিক অ্যাসিড বল, প্রোটিন বল, এগুলো সবগুলোকে কিন্তু ভেঙে দেওয়ার ক্যাপাবিলিটি রাখে, যাই জন্য এদের নাম হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইমস। আচ্ছা, তাই যেটা আমি বললাম, হাইড্রোলাইটিক এনজাইমস যেহেতু আছে 50 ধরনের, সেগুলো প্রোটিয়েজ হতে পারে, নিউক্লিয়েজ হতে পারে, লাইপেজ হতে পারে, গ্লাইকোসাইডেজ হতে পারে, ফসফেটেজ, ফসফোলাইপেজ, সালফেটেজ, অনেক রকমের আছে। এগুলোকে অ্যাসিড হাইড্রোলাইসিস বলা হয়। কেন? এটা কিন্তু অ্যাসিড মিডিয়ামে কাজ করে। সবসময় মনে রাখবি লাইসোজোমের ভেতরের পিএইচটা কিন্তু অ্যাসিডিক এবং pH 5, which is very হাইলি অ্যাসিডিকই আমরা বলতে পারি অ্যাজ কম্পেয়ার টু সাইটোসল। এবং এই অ্যাসিডটা মেনটেন করা হয় যাতে ভেতরেই সব এই হাইড্রোলাইটিক এনজাইমসগুলো থাকে। একবার যদি বেরিয়ে যায়, কোনোভাবে যদি একটু লিকি হয়ে যায় লাইসোসোমের মেমব্রেনটা করে, একটুখানি এনজাইম যদি বেরিয়ে আসে বাইরে, তাহলে কিন্তু সাইটোসলের যে পিএইচটা আছে সেই পিএইচের মধ্যে কিন্তু দুম করে গিয়ে কাজ করতে পারবে না। তাই জন্য এই মারাত্মক রকম অ্যাসিড পিএইচটা কিন্তু লাইসোসোমের ভেতরে মেনটেন করা হয় এবং একটা বাইরে মেমব্রেন রাখা হয় যে সেই মেমব্রেনটা ওই পিএইচটাকে মেনটেন করে। আরও কীভাবে মেনটেন করে পিএইচটাকে, সেটা হচ্ছে একটা প্রোটন পাম্প থাকে। এখানে লেখা আছে একটা প্রোটন পাম্প। প্রোটন পাম্প মানে কি? ধরে নিচ্ছি এটা একটা লাইসোসোম, এটা ধর লাইসোসোমের মেমব্রেন একটু মোটা হয়ে গেছে, তো মোটা হয় না। এখানে এরকম প্রোটন পাম্প থাকে। সেই প্রোটন পাম্পের কাজ কি না, ও বাইরে থেকে হাইড্রোজেন আয়ন্সগুলোকে এরকম ভেতরে ঢুকিয়ে দেয়, এরকম করে ভেতরে ঢুকিয়ে দেয় হাইড্রোজেন আয়ন্স। তাহলে সেই হাইড্রোজেন আয়ন্সগুলো ভেতরে ঢুকে কি করে না, ভেতরে ঢুকে এটা পিএইচটাকে বাড়িয়ে দেয়। তার জন্য এটা অ্যাসিডিক পিএইচ হয়ে যায় লাইসোসোমের ভেতরটা। আর এইভাবে ওরা অ্যাসিডিক পিএইচটা মেনটেন করে লাইসোসোমের ভেতরে। আচ্ছা, এইখানে একটা টোটাল চার্ট আছে কত রকমের প্রোটিওলাইটিক এনজাইমস আছে। প্রোটিওলাইটিক এনজাইমসের কথা লেখা আছে ক্যাথেপসিনস, কোলাজেনেস, ইলাস্টেস। লাইপোলাইটিক এনজাইমসের মধ্যে আছে লাইপেজ, ফসফোলাইপেজ, ফ্যাটি অ্যাসাইল ট্রান্সফারেজ। কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইমসের মধ্যে আছে গ্লাইকোসাইডেজ, তারপরে 2 বিটা গ্লাইকোসাইডেজ, হায়ালুরোনিডেজ, অ্যারাইল সালফেটেজ। নিউক্লিক অ্যাসিড হাইড্রোলাইসিসের মধ্যে আছে রাইবোনিউক্লিয়েজ, ডিঅক্সিরাইবোনিউক্লিয়েজ, অ্যাসিড ফসফেটেজ এবং ক্যাটালেজ, এগুলো অন্যান্য এনজাইম। তো এই এনজাইমগুলো অবশ্যই পড়বি। এই একটা চার্ট আছে, তোদেরকে যে মেটেরিয়ালটা দিয়েছি সেই মেটেরিয়ালের মধ্যে এই চার্টটা কিন্তু ইনক্লুডেড করা আছে। এখানে প্রত্যেকটা এনজাইমের কিন্তু সাবস্ট্রেট দেওয়া আছে। যেরকম ধর অ্যাসিড, এখানে এখানে লেখা আছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের মধ্যে কী হতে পারে? রাইবোনিউক্লিক অ্যাসিড হতে পারে, আবার রাইবোনিউক্লিক অ্যাসিড হতে পারে,
এখানে লেখা আছে আবার ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড হতে পারে। যদি রাইবোনিউক্লিক অ্যাসিড হয় তাহলে দেখ এটা অ্যাসিড রাইবোনিউক্লিয়াস, যদি ডিঅক্সিরাইবোনিউক্লিয়াস হয় তাহলে ওটা অ্যাসিড ডিঅক্সিরাইবোনিউক্লিয়াস। তার মানে বেসিক্যালি কি, প্রত্যেকটা এনজাইম যেটা এখানে লেখা আছে এই এনজাইমগুলোর কিন্তু এখানে তোর সব সাবস্ট্রেটগুলো দেওয়া আছে। তাহলে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তলায় চার্টও আছে, এই চার্টগুলো পড়ে নিবি। প্রত্যেকটা এনজাইমসগুলো দেওয়া আছে, কত টাইপের এনজাইমস আছে এবং তার ইমিডিয়েট সাবস্ট্রেটগুলো সেগুলো দেওয়া আছে। তো এটার ওপর যদি 5 মার্কস কোয়েশ্চেন আছে, মেক শিওর দ্যাট ইউ রাইট ডাউন দ্য নেমস অফ অল এনজাইমস ইফ পসিবল। সারফেস মেমব্রেন ইজ ডিজলভ, যখন সারফেস মেমব্রেন ডিজলভ হয়, সারফেস মেমব্রেনের ব্যাপারে একটা খুব বুঝতেই পারছিস, লাইসোজোমের সারফেস মেমব্রেনের একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে, কারণ ওটাই পুরো পিএইচটাকে মেনটেন করছে। তো সারফেস মেমব্রেনটাকে ডিজলভ করার অনেক জিনিস থাকে যেটা আনস্টেবল করে দেয় মেমব্রেনটাকে, আবার অনেক জিনিস থাকে যেটা এই মেমব্রেনটাকে স্টেবল করে। তাহলে যেগুলো আনস্টেবল করে দেয় মেমব্রেনগুলোকে সেগুলোকে আমরা বলছি লেবিলাইজার্স, ঠিক আছে? সেগুলোকে লেবিলাইজার্স বলছি। সেগুলো কি? সেগুলো ভিটামিন এ, ই, কে, ভিটামিন কে, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, বিটা ইস্ট্রাডিওল, প্রোটিয়েস, এগুলো সব হচ্ছে কি বলে লেবিলাইজার্স। লেবিলাইজার্স মানে এটা কিন্তু মেমব্রেনকে আনস্টেবল করে দেয় এবং মেমব্রেন তখন কিন্তু রাপচার করতে পারে। অন দ্য আদার হ্যান্ড যেগুলো মেমব্রেনকে স্টেবল করে সেগুলোকে বলা হয় স্টেবিলাইজার্স। সেগুলোকে বলা হয় স্টেবিলাইজার্স। স্টেবিলাইজার্সের মধ্যে হচ্ছে কোলেস্টেরল, কর্টিসন, ক্লোরোকুইনন, হেপারিন, এগুলো স্টেবিলাইজার্স, মানে এগুলো বেসিক্যালি লাইসোজোমের মেমব্রেনটাকে স্টেবল রাখতে হেল্প করে। এবার ফাংশনসে চলে যাচ্ছি। প্রথম হচ্ছে এক্সট্রা সেলুলার ডাইজেশন, মানে অ্যাজ দ্য নেম সাজেস্ট, যখন লাইসোজোম নিজের প্লাজমা মেমব্রেনের সাথে ফিউজ করে এক্সোসাইটোসিস করে নিজের সব এনজাইমসগুলো বাইরে দিয়ে বাইরে এক্সট্রা সেলুলার মেটেরিয়ালগুলোকে ডাইজেস্ট করে, তখন সেটা এক্সট্রা সেলুলার ডাইজেশন। সেটা বোনে, মানে অস্টিওক্লাস্ট হচ্ছে বোন সেলসে সেটা ভীষণভাবে কিন্তু দেখা যায়। যেরকম এই একটা ছবি দেখ, এটা বোন সেলসকেই দেখানো হয়েছে। এখানে দেখ, এটা হচ্ছে লাইসোজোম। সেই লাইসোজোমটা বেসিক্যালি রাপচার করে নিজের সব ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে দিয়ে দিয়েছে। এখানে হাইড্রোজেন কিন্তু বাইরে চলে আসছে, বাইরে একটা অ্যাসিড পিএইচ তৈরি হচ্ছে। তার মানে এখানে অস্টিওক্লাস্টে কিন্তু এক্সট্রা সেলুলার ডাইজেশন হচ্ছে, which is brought about by lysosomes। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্ট্রাসেলুলার ডাইজেশন। ইন্ট্রাসেলুলার ডাইজেশন আবার দু রকম হতে পারে, একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস। ইন্ট্রাসেলুলার ডাইজেশন মানে হচ্ছে যখন ডাইজেশনটা, আমি ভুল বলছি, ইন্ট্রাসেলুলার ডাইজেশন আবার দু রকম হতে পারে, একটা হচ্ছে হেটেরোফেজি আর একটা হচ্ছে অটোফেজি। ইন্ট্রাসেলুলার মানে কি, যে সেলের ভেতর ডাইজেশনটা হচ্ছে, তার মধ্যে অটোফেজি যখন আমি বলছি, অটোফেজি মানে সেলেরই কোনো ইনগ্রিডিয়েন্টসকেও ডাইজেস্ট করছে। মানে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সেলের অর্গ্যানেলের বিভিন্ন পার্ট, মাইটোকন্ড্রিয়া ধরে নিচ্ছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ধরে নিচ্ছি, তার কিছু কিছু অংশ হয়তো রিসাইকেল করতে হবে বা সেটা দরকার নেই, আর দ্য সেল ক্যান ডু অ্যাওয়ে উইদাউট ইট, তখন সেই জিনিসগুলো কিন্তু চলে যায় লাইসোজোমের কাছে, যাতে লাইসোজোম সেগুলোকে ডাইজেস্ট করে ফেলতে পারে বা নষ্ট করে ফেলতে পারে। তাহলে সেই জিনিসগুলো যখন সেলের ভেতরকার জিনিসপত্র, আনওয়ান্টেড জিনিসপত্র, যখন সেগুলো ডাইজেশনে চলে যায় লাইসোজোমের কাছে, তখন মানে বেসিক্যালি সেলটা নিজের জিনিস নিজে ডাইজেস্ট করছে, নিজের অর্গ্যানেলসগুলো নিজে ডাইজেস্ট করছে, তখন সেটাকে বলা হয় অটোফেজি। অটোফেজি মানে বুঝতেই পারছিস, অটো মানে হচ্ছে সেলফ আর ফেজি মানে হচ্ছে খাওয়া, তাহলে এটাকে বলা হচ্ছে অটোফেজি। আবার হেটেরোফেজি মানে হচ্ছে যদি কোনোভাবে বাইরের কোনো জিনিস ঢোকে, ধর এন্ডোসাইটোসিস করে বাইরে কোনো ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া কিংবা কোনো খাবার দাবার ভেতরে একটা ঢুকে একটা এন্ডোজোম তৈরি করলো, তখন লাইসোজোম ওটার সাথে ফিউজ করে ওটাকে ডাইজেস্ট করছে, এটাকে বলা হচ্ছে হেটেরোফেজি। তাহলে আমরা অটোফেজিটা করে নিলাম। অটোফেজি পুরো সেলকে ডাইজেস্ট করতে, কোনোভাবে যদি একটা সেল মরে যায় মানে সেলটা যদি সেল ডেথ কজ হয়, তাহলে সেই সেলের সব রকম কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো বা ডিস্ট্রয়েড জিনিসপত্রগুলো কিন্তু লাইসোজোম আলটিমেটলি ক্লিয়ার করে দেওয়ার ক্ষমতা রাখে। আর অটোফেজি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা নিয়ে এখন ভীষণ রিসার্চ হচ্ছে, এখন কি অনেক দিন ধরেই হচ্ছে। তো এটা অবভিয়াসলি বুঝতে পারছিস ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট, কারণ যতটা তৈরি হওয়া যতটা ইম্পর্টেন্ট, ধ্বংস হওয়াও ততটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিস, এবং ধ্বংসটা যাতে ঠিকঠাক করে হয় সেটা লাইসোজোম মেনটেন করে। হেটেরোফেজির কথা আমি বললাম, যখন বাইরে থেকে কোনো জিনিস ভেতরে ঢোকে, তাকে এখানে ছবিতে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এই বাইরে থেকে ঢুকছে কোনো
আমি ধরতে পারি কোনো খাবার দাবারও হতে পারে, কোনো প্যাথোজেনও হতে পারে, সে ঢুকে ভেতরে ঢুকছে। এটা হচ্ছে নিউক্লিয়াস, ভেতরে ঢুকে আলটিমেটলি ও লাইজোজোমের সাথে এখানে ফিউজ করে যাচ্ছে, ফিউজ করে এটাকে ডাইজেস্ট করে ফেলছে। তো সেটা হচ্ছে হেটেরোফেজি। তো হেটেরোফেজি বেসিক্যালি এক সেকেন্ড। আচ্ছা, হেটেরোফেজি বেসিক্যালি দু রকম হয়। একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস মানে যখন সেলটা কোনো সলিড পার্টিকেল এনগালফ করছে, এনগালফ করে ভেতরে এন্ডোসোমে ঢোকাচ্ছে, মানে সেটা কোনো সলিড পার্টিকেল। এখানে আবার ক্লিয়ার, এই দেখ এখানে একটা কোনো মাইক্রোব বা প্যাথোজেনকে দেখিয়েছে, এটা এনগালফ করেছে, এনগালফ করার পরে এখানে একটা প্যাথোজেন তৈরি হয়েছে। এই প্যাথোজেনের সাথে এই লাইসোজোমটা গিয়ে ফিউজ করে যাচ্ছে, ফিউজ করে একটা সেকেন্ডারি লাইসোজোম তৈরি করে ওটাকে ডাইজেস্ট করছে। এখানে রেসিডুয়াল বডি তৈরি হয়ে যাচ্ছে, আনডাইজেস্টেড পার্টিকেলসগুলো রয়ে যাচ্ছে, সেটা কিন্তু আবার সেলের মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে টোটাল প্রসেস অফ ফ্যাগোসাইটোসিস। তাহলে ফ্যাগোসাইটোসিস ছাড়া আরেকটা কী প্রসেস আছে, সেটা হচ্ছে পিনোসাইটোসিস। পিনোসাইটোসিসকে অনেক সময় সেল ড্রিঙ্কিংও বলা হয়। আমি বা যখন পড়েছিলিস পিনোসাইটোসিস নিশ্চয়ই পড়বি। মানে এখানে হচ্ছে লিকুইড জিনিস যখন সেলের ভেতর ঢোকে সেটাকে পিনোসাইটোসিস বলে। এবং অবভিয়াসলি এখানে যদি কোনো, এখানে সেটা ছবিটা দেখায়নি, এখানে লাইজোজোম এটার সাথে ফিউজ করে যাবে, সেই লিকুইড জিনিসটার সাথে ফিউজ করে ওটাকে ডাইজেস্ট করে দেবে, তখন সেটা পিনোসাইটোসিস। আচ্ছা, এবার হচ্ছে এতক্ষণ আমরা যেটা করলাম সেটা হচ্ছে ওটার রোল ইন ফ্যাগোসাইটোসিস, অটোফেজি, হেটেরোফেজি, এগুলো সব করলাম। ও থার্ড রোল হচ্ছে রিলিজ অফ হরমোনস। রোল ইন রিলিজ অফ হরমোনস এটা এখনও ডিবেটেবল, কিন্তু দেখা গেছে যে লাইজোজোমাল অ্যাসিড হাইড্রোলাইসিস যেগুলো আছে সেগুলো কিছু কিছু হরমোন রিলিজ করাতে কিন্তু যথেষ্ট রকম হেল্প করে। স্পেশালি যেরকম থাইরোগ্লোবিউলিন থেকে থাইরয়েড হরমোন রিলিজ করাতে এই হরমোনসগুলো কিন্তু হেল্প করে। তারপরে রোল ইন পেনিট্রেশন অফ স্পার্ম নিউক্লিয়াস ইন্টু দ্য এগ নিউক্লিয়াস। এটা পরের এই ছবিটাতে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা খুব ভালো করে জানি যে লাইসোজোম এবং গলজি বডির কিছুটা অংশ নিয়েই অ্যাক্রোজোম তৈরি হয়। তো এটা হচ্ছে এই অ্যাক্রোজোম এবং এটা হচ্ছে স্পার্ম। এই স্পার্মটা যখন সেলের মধ্যে, মানে এগ সেলকে যখন ফার্টিলাইজ করে, তখন অবভিয়াসলি আমরা জানি সবাই ঢুকতে পারে না, কোনো একটা স্পার্ম ঢোকে। তো এই এগের যে মেমব্রেনটা এবং এই যে কর্টিক্যাল গ্র্যানিউলস যেগুলো পার্ট অফ দ্য এগ, সেগুলোকে ডিজলভ করে কে না, সেটাকে ডিজলভ করে কিন্তু এই অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমটাই এখানে রাপচার করে তার নিজের অ্যাসিড হাইড্রোলাইসিসগুলো এখানে ছড়িয়ে দিয়ে এই এগ মেমব্রেনটাকে কিন্তু ডিজলভ করে দেয়। তাই পেনিট্রেশন অফ স্পার্মেও কিন্তু এর একটা খুব বড় রোল আছে। রোল ইন মেটামরফোসিস, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা রোল। দেখ একটা এখানে টেডপোল বড় হয়েছে ফ্রগে। তো একটা ফ্রগ অবধি যখন টেডপোল মেটামরফোসিস হয়, তখন যেরকম নতুন জিনিস তৈরি হয়, তখন পুরনো জিনিস নষ্টও হয়ে যায়, কারণ এটা মেটামরফোসিস মানে একটা টপসি-টার্ভি চেঞ্জ হয় বডি। যেরকম তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টেলটা। এই যে দেখ টেলটা আস্তে আস্তে ছোটো হয়ে গিয়ে আলটিমেটলি যে বড় ফ্রকটা, তার কোনো টেল নেই। তো এই যে টেলটা আস্তে আস্তে ডিজলভ হচ্ছে, এটাও কিন্তু লাইসোজোমের খুব বড় ক্রেডিট। ও ডিজলভ করে করে নিজের জিনিসপত্রকে, নিজের সেলগুলোকে ডিজলভ করে করে আলটিমেটলি কিন্তু মেটামরফোসিসটাকে হতে পসিবল করছে। আচ্ছা, প্যাথোলজি। দেখা গেছে যে লাইসোজোম যখন ঠিকঠাক কাজ করে না, তখন ওটা বিভিন্ন প্যাথোলজি বা বিভিন্ন রকম প্রবলেমস ক্রিয়েট করে ইন দ্য বডি। যেরকম এখানে দেওয়া আছে দেখ, ফিভার, কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, হেপাটাইটিস, পলিনেফ্রাইটিস, হাইপারটেনশন, জয়েন্ট ইঞ্জুরিজ, লিউকোসাইট গ্র্যানিউলস এক্সেট্রা। তাই যদি অ্যাবারেন্ট লাইসোজোমাল অ্যাক্টিভিটি আছে, সেটা অনেক রকম কিন্তু এলিমেন্টস তৈরি করে হিউম্যান বডিতে। তার মধ্যে দুটো খুব ইম্পর্ট্যান্ট ডিজিজ আছে। একটা হচ্ছে টেসাক্স ডিজিজ। টেসাক্স ডিজিজ কি না, এখানে একটা এনজাইম হয় বিটা এন হেক্সোসামিনিডেজ। এই এনজাইমটা যখন ঠিকঠাকভাবে ফাংশন করে না বা ঠিকঠাক থাকে না বা ডেফিশিয়েন্ট থাকে, তখন কিন্তু ব্রেন ইম্পেয়ারমেন্ট হয়ে যায়। কারণ লিপিডগুলো যেগুলো, সেগুলো অ্যাকিউমুলেট করতে থাকে। এই হেক্সোমিনিডেজ বেসিক্যালি একটা লিপিডকে ডাইজেস্ট করার এনজাইম। তো এই লিপিডটা যখন ডাইজেস্ট হচ্ছে না, সেটা ব্রেন সেলসের মধ্যে অ্যাকিউমুলেট করে ব্রেন ইম্পেয়ারমেন্ট হয়ে যায়। সেই ডিজিজটাকে বলা হয় টেসাক্স ডিজিজ। আবার হচ্ছে গচার্স ডিজিজ আছে, সেটা আবার গ্লুকোসেরিব্রোসাইডেস বলে একটা এনজাইম আছে, সেটা যখন ঠিকঠাক করে কাজ করে না, তখন সেই ডিজিজটা শুরু হয়ে যায়, গচার্স ডিজিজ শুরু হয়ে যায়। তাতে অ্যানিমিয়া হয়, ব্লাড প্লেটলেট কাউন্ট কমে যায়, লিভার বড় হয়ে যায়, স্প্লিন বড় হয়ে যায় এক্সেট্রা, এরকম
জিনিসপত্র দেখা যায়। আচ্ছা, প্রোটেকশন তো বটেই, আমি দেখালাম তোদেরকে খুব ক্লিয়ার যে যখন বাইরে কোনো প্যাথোজেন বডিতে ঢুকছে তখন অবভিয়াসলি সেই প্যাথোজেনওয়ালা এন্ডোজোমটাকে লাইজোজোমই ডাইজেস্ট করছে, করে আলটিমেটলি বডি থেকে বার করে দিচ্ছে বা ওটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে। তাই অবভিয়াসলি প্রোটেকশনে লাইজোজোমের খুব বড় ফাংশন আছে। এই ছবিটা দেখ, এটা একটা ছবিতে লাইজোজোমের 3টে ফাংশনকে কিন্তু খুব ভালো করে তুলে ধরেছে। একটা হচ্ছে এখানে, এই দুটো হচ্ছে, এটা হচ্ছে পাথওয়ে নাম্বার 1, এটা হচ্ছে পাথওয়ে নাম্বার 2। এই দুটোই হচ্ছে হেটেরোফেজি, আর এই পাথওয়ে নাম্বার 3টা দেখ অটোফেজি। পাথওয়ে নাম্বার 1-এ দেখ এখানে একটা ব্যাকটেরিয়াকে ডাইজেস্ট করা হয়েছে, এন্ডোজোমের ভেতর ব্যাকটেরিয়া আছে, এটা একটা ফ্যাগোজোম তৈরি হয়েছে, সেই ফ্যাগোজোমটা কিন্তু লাইজোজোমের কাছেই যাবে ডাইজেস্ট হতে। পাথওয়ে নাম্বার 2-এ দেখ একটা আর্লি এন্ডোজোম তৈরি হয়েছে, কোনো রকম এন্ডোসাইটোসিসের জন্য কোনো খাবার মেটেরিয়ালও হতে পারে, কোনো আনওয়ান্টেড মেটেরিয়ালও হতে পারে, সেটা আলটিমেটলি লেট এন্ডোজোম তৈরি করে সেটাও কিন্তু লাইজোজোমে যাচ্ছে ডাইজেশনের জন্য। পাথওয়ে নাম্বার 3-তে দেখ এখানে বিভিন্ন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়ার কোনো আনওয়ান্টেড পার্টস আছে সেগুলোকেও ডিসলভ করবার জন্য সেটাও কিন্তু যাচ্ছে লাইজোজোমে। তাহলে এটা একটা পিকচার কিন্তু পুরো জিনিসটাকেই এক্সপ্লেন করে দিচ্ছে। আচ্ছা, কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্টস আছে, এগুলো জেনে রাখা ভালো। সেটা হচ্ছে দ্য অনলি থিং, প্রথমটা দেখ, দ্য অনলি থিং দ্যাট কিপস দ্য সেল ইটসেলফ ফ্রম বিং ডাইজেস্টেড ইজ দ্য মেমব্রেন। আমি আগেও বলেছিলাম যে মেমব্রেনের কিন্তু খুব ইম্পর্টেন্ট ফাংশন, এবং শুধুমাত্র মেমব্রেনটা আছে বলেই কিন্তু সেলটা পুরো ডাইজেস্ট হয়ে যাচ্ছে না লাইসোজোমের এনজাইমসগুলো দিয়ে। এটা হাইলি পলিমরফিক, সেটাও তোরা জানিস, এক আলাদা রকম শেপস, আলাদা রকম স্ট্রাকচার হতে পারে লাইসোজোমের। অস্টিওক্লাস্ট সেলস মানে হচ্ছে বোন সেলসে অস্টিওক্লাস্ট সেলস আমরা দেখলাম ওরা এক্সট্রা সেলুলার ডাইজেশন করে কিন্তু আনওয়ান্টেড পার্টস অফ দ্য বোনসকে রিমুভ করে দেয়। ক্রিনোফেজি মানে কি, হরমোন যদি এক্সেসিভ সিক্রিশন হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ডে তখন কিন্তু সেটাও এক্সেস হরমোনগুলো ডাইজেস্ট করে ফেলে লাইজোজোম, সেটাকে ক্রিনোফেজি বলে। এটা পিএইচ অ্যাসিড পিএইচে কাজ করে সেটাও বলা হয়েছে, এবং বাকি কিন্তু বাকি সেলের বাকি পার্টে অতটা কিন্তু পিএইচ অ্যাসিডিক নয়, তার জন্য সেটা আবার মেনটেন করে, হেল্প করে যে একটু যদি কোনো এনজাইম লিক করে যায় বাইরে, আমি আগেও বলেছি, তখন কিন্তু সেই পিএইচে হাইড্রোসলিক পিএইচে সেই এনজাইমটা কাজ করতে পারে না। তাই জন্য সেটা একটা মেথড যে সেল নিজেকে সুইসাইড করতে, মানে নিজের কিলিংকে কিন্তু আটকাচ্ছে। White blood cells that eat bacteria, lysosome contents are carefully released in the vacuole around the bacteria and serve to kill and digest those bacteria. Uncontrolled release of lysosome contents in the cytoplasm can also cause cell death by necrosis, এটাও আমরা জানি। তাহলে আমাদের লাইজোজোম আজকে এই অবধি।